অর্থায়ন বন্ধে ঢুকছে ঢাকা এলিভেটেড হাতির ঝিল কুতুবখালী অংশ। আশুলিয়া এক্সপ্রেসওয়ের ব্যয় বাড়ছে হাজার কোটি টাকা। রামপুরায় কার্নিশে ঝুলন্ত ব্যক্তিকে গুলির ঘটনায় তদন্ত শেষ। সাবেক এডিসি সহ 5 জনের সম্পৃক্ততা। চলতি মাসে শুরু হতে পারে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। কুমিল্লার মুরাদনগরে 3 জনকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার 8। ইউপি চেয়ারম্যান সহ 63 জনের বিরুদ্ধে পরিবারের মামলা। মিডিয়াকে চাপ না দিতে গোয়েন্দা সহ বিভিন্ন সংস্থাকে বার্তা জানালেন প্রেস সচিব। নিয়ন্ত্রণের পুরনো সংস্কৃতি থেকে বের হতে চায় সরকার। এবার বাংলাদেশের সামনে তুর্কমেনিস্তান। 2 জয়ে আত্মবিশ্বাসী ঋতুরা। অপরাজিত থেকেই বাছাই পর্ব শেষ করতে মাঠে নামছে সন্ধ্যায়। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনের সঙ্গে আছি আমি নাইম আবির। প্রায় 1.5 বছরের বেশি সময় ধরে থমকে আছে ঢাকার প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের হাতির ঝিল থেকে কুতুবখালী অংশের কাজ। সিঙ্গাপুরের আদালতে মামলা নিষ্পত্তি হলেও অর্থ ছাড়ের বিষয়টি এখনো ঝুলে আছে। অন্যদিকে ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ পুরোদমে চললেও তৃতীয় সেকশনের কাজে দেখা দিয়েছে নতুন চ্যালেঞ্জ, যে কারণে ব্যয় বাড়ছে 516 কোটি টাকা আর মূল প্রকল্পের ব্যয় বাড়ছে 1000 কোটি টাকা। আরও জানাবেন গালিব ইবনে রিয়াজ। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর দ্বন্দ্বের কারণে প্রকল্পে অর্থ ছাড় আটকে দেয় ঋণ সহায়তা দেওয়া চীনের এক্সিম ব্যাংক। সিঙ্গাপুরের আদালতে মামলার নিষ্পত্তি হলেও অর্থ ছাড়ের জট দ্রুত খুলবে এমন নিশ্চয়তা দিতে পারছে না কেউ। ঢাকার যানজট কমানোর পাশাপাশি দেশের উত্তর পশ্চিমাঞ্চল থেকে আসা পণ্যবাহী ট্রাকগুলো যেন দিনের বেলায়ও ঢাকার উপর দিয়ে দক্ষিণ পূর্বাঞ্চলে বাধাহীনভাবে যেতে পারে সেই পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে ঢাকা আশুলিয়া দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। বিমানবন্দরের সামনে প্রথম এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত হবে দ্বিতীয় এক্সপ্রেসওয়ে। এই অংশের জমি অধিগ্রহণে কিছুটা ঝামেলা পোহাতে হচ্ছে। তবে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আবদুল্লাপুরের অংশের কাজ অনেকটাই এগিয়েছে। সম্পন্ন হয়েছে মূল রাস্তার ঢালাইয়ের কাজ। একই সাথে সমানতালে এগিয়ে চলছে আবদুল্লাপুর থেকে ধৌর পর্যন্ত অংশের কাজ। এই এলাকায় তুরাগ নদীর পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ভেঙে ফেলা হবে যান চলাচলের রাস্তা। এক্সপ্রেসওয়ের 2 পাশের উড়াল সার্ভিস সড়ক দিয়ে চলবে স্থানীয় যানবাহন। তাই মূল এক্সপ্রেসওয়ের নির্মাণের আগে সার্ভিস সড়কটি খুলে দেওয়া হতে পারে চলতি বছরের ডিসেম্বরেই। উড়াল সড়কের ওঠানামার র্যাম্পগুলোর কাজও প্রায় শেষের দিকে। প্রকল্প পরিচালকের আশা, আগামী বর্ষার আগেই বাইপাইল থেকে আশুলিয়া পর্যন্ত নিচের এক পাশের সড়ক পুরোপুরি খুলে দেওয়া হবে যান চলাচলের জন্য। এতে এই এলাকার জনদুর্ভোগ কমে আসবে। তবে বাধা হয়ে দাঁড়িয়েছে জিরাবো থেকে বাইপাইল পর্যন্ত ওভারহেড উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তার। আমরা যে সাইড দিয়ে ওভারহেড লাইন করব সে জায়গা নেই। হাই ভোল্টেজ লাইন জনগণের নিরাপত্তার জন্য এটা হুমকি। আমার লেবাররা যখন কাজ করবে, ইঞ্জিনিয়াররা কাজ করবে, সেটাও একটা হুমকি। সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা, ওনার দপ্তরে কাজ হচ্ছে, এখন হয়তো আল্লাহ চেয়ে হয়ে যাবে। উনি ওইটা দিলে পরে তখন আমরা প্ল্যানিং কমিশন থেকে অনুমতি নিয়ে কাজটা শুরু করতে পারবো। আমার এই প্রজেক্টের আগে যে গতি ছিল, বর্তমান সরকারের সময় আরও গতি বেড়ে গেছে। 59% ওভারঅল প্রোগ্রেস, আর ফিজিক্যাল প্রোগ্রেস হলো 52%।
তবে সব সংকট কাটিয়ে জোরে সোরে চলছে বাইপাইল থেকে ইপিজেড পর্যন্ত কাজ। উপরের বড় অংশের ঢালাইয়ের কাজও শেষের দিকে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন প্রায় ৪৪ কিলোমিটার পুরো এই এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের বড় বাধা সমন্বয়। একটা অংশের কাজ চলমান আছে ঢাকা আশুলিয়া যেটা, বাট অন্য অংশটা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসে কিছু অংশ সম্পন্ন হয়ে বাকি অংশটুকু কিন্তু বন্ধ হয়ে আছে। যদি আমরা সমন্বিতভাবে দুটো এলিভেটেড এক্সপ্রেসের কাজ চলমান রাখা না যায় তাহলে দেখা যাবে আমরা যেই উদ্দেশ্যটা নিয়ে যানজট কমানো সেটাতে ব্যাহত হতে পারে। শুধু তাই না, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সামনের যে অংশটুকু রয়েছে তার জন্য চ্যালেঞ্জ কিন্তু অনেক, কারণ এখানে ইউটিলিটি লাইন যেমন সরাতে হবে, তারপরে এটা চলে যাবে কিন্তু এই দক্ষিণ সিটির মতো একটা জনবহুল ঘনবসতিপূর্ণ একটা এলাকার ভিতর দিয়ে। ১৭,০০০ কোটি টাকার এই প্রকল্পের সংশোধিত প্রকল্পে বাড়ানো হয়েছে অর্থ বরাদ্দ। ডলারের দাম আর নির্মাণ ব্যয় বাড়ায় বাড়তে পারে ১,০০০ কোটি টাকা। ২০২৭ সালের ডিসেম্বরে ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ হওয়ার কথা। এখন পর্যন্ত অগ্রগতি প্রায় ৬০%। একদিকে যখন ঢাকার প্রথম এক্সপ্রেসওয়ের অর্ধেকাংশের কাজ প্রায় থমকে রয়েছে, অন্যদিকে এই ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের অগ্রগতি আশাব্যঞ্জক হলেও ঠিক সময়ে শেষ হবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। তাই যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন যতদিন পর্যন্ত দেশের উত্তর পশ্চিমাঞ্চল থেকে আসা যানবাহনগুলো এই পুরো এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে না পারবে, ততদিন পর্যন্ত এই এক্সপ্রেসওয়ের সুফল পাওয়া তো সম্ভবই না। ঢাকার অভ্যন্তরীণ যে যানজট সেটিও দূর হবে না। ঢাকার প্রথম এক্সপ্রেসওয়ের যেই অংশের কাজ থেমে রয়েছে তা দ্রুত শুরু করে শেষ করার তাগিদ দিচ্ছেন তারা। গালিব ইবনে রিয়াজ, এখন, আশুলিয়া, ঢাকা। রামপুরায় কার্নিশে ঝুলন্ত ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম। জানান চলতি মাসের শেষেই শুরু হতে পারে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল ট্রাইব্যুনালের দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবে না বলেও মন্তব্য করেন। বিস্তারিত প্রতিবেদনে। ২০২৪ সালের ১৯ জুলাই ছাত্র জনতার আন্দোলন চলাকালে রামপুরায় হোটেলে কাজ করা শেষে ঢাকায় থাকা ফুপুর বাসায় ফিরছিলেন আমির হোসেন। বনশ্রী মেরাদিয়া সড়কের দুই পাশে থাকা পুলিশ ও বিজিবির গাড়ি দেখে পাশে থাকা একটি নির্মাণাধীন ৪তলা ভবনের ছাদে উঠে পড়েন তিনি। ওই সময় পুলিশও তার পিছু পিছু যায়। এক পর্যায়ে ওই নির্মাণাধীন ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা আমিরকে লক্ষ্য করে ৬টি গুলি করে পুলিশ, তবে বেঁচে যান আমির হোসেন। এবার সেই ঘটনায় দায়ের করা মামলায় ডিএমপির মতিঝিল বিভাগের সাবেক এডিসি রাশেদ সহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। দ্রুতই প্রতিবেদন দাখিল করা হবে বলে জানালেন প্রসিকিউটর গাজী তামিম। জানান চলতি মাসের শেষেই শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হতে পারে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনের উপরে নির্বিচারে গুলিবর্ষণ এবং ওই ঘটনাস্থলের সামনে আরও দুজনকে নির্মমভাবে গুলি করে হত্যা করার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার পক্ষ থেকে আমরা অবগত হয়েছি যে খুবই শীঘ্রই এই ঘটনার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে আসবে এবং এই জুলাই মাসের একদম শেষের দিকে অথবা অগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে বলে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আশা করছি। এদিকে সকালে রাজধানীর এফডিসিতে আয়োজিত ছায়া সংসদ বিতর্কে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা? উত্তর, পারবে না। আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তার নাম। এই নিষিদ্ধ সত্তার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কেউ ভূমিকা পালন করে সে অপরাধের জন্য তাকে যথাযথভাবে আইনের আওতায় আনার যথেষ্ট সুযোগ আছে এবং আনা হবে। ট্রাইব্যুনাল আইনের সন্ত্রাসী সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচারের সুযোগ রয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। জুলাই সনদের মাধ্যমে শহীদদের মর্যাদা এবং জুলাই ঘোষণাপত্র প্রকাশ করে সংস্কার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে বগুড়ায় পদযাত্রা শুরুর আগে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি। পাশাপাশি শেখ হাসিনা সহ যারা ছাত্র জনতাকে হত্যা করেছে তাদের বিচারে নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। এ সময় নাহিদ ইসলামকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। পরে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে শহরের 7 মাথা পর্যন্ত পদযাত্রায় অংশ নেন এনসিপির শীর্ষ নেতারা। পরে বগুড়ার শিবগঞ্জের মোকামতলা ও কিচক বন্দরে পথসভা করার কথা রয়েছে। উত্তরাঞ্চল সফরের 5ম দিনে বগুড়ার পাশাপাশি জয়পুরহাট ও নওগাঁয় মতবিনিময় পথসভা ও পদযাত্রা করবেন এনসিপির শীর্ষ নেতারা।
তোমরা আমাদের পাশে থাকো। এই শহীদ পরিবার যারা আছে, আহত যারা আছে, তাদের রাজনৈতিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তার ব্যবস্থা বাংলাদেশ রাষ্ট্রের করতে হবে। জুলাই সনদের কথা বলতেছি যে এখানে সংস্কার, বাংলাদেশে কি কি সংস্কার দরকার সেই সংস্কারের কথা থাকবে। আমরা এই দুইটা দাবিতে এখন সারা দেশে পদযাত্রা করতেছি। এনসিপির জুলাই পদযাত্রা নিয়ে আরো বিস্তারিত জানতে চাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন মাজেদুর রহমান। মাজেদ, এনসিপির আজ আর কি কি কর্মসূচি রয়েছে বিস্তারিত বলবেন। আবির, আপনি জানেন যে বিচার সংস্কার এবং সংবিধানের নতুন সংবিধানের দাবিতে কিন্তু এনসিপির যে শীর্ষস্থানীয় নেতারা তারা কিন্তু 1 জুলাই থেকে উত্তরাঞ্চলে কিন্তু তাদের পদযাত্রা থেকে আরম্ভ করে বিভিন্ন কর্মসূচি শুরু করেছেন। এখানে যে রংপুরে আবু সাইদের যে কবর জিয়ারত, এই কবর জিয়ারতের মাধ্যমে সেটি শুরু হয়েছে এবং আজকে পঞ্চম দিনে সকালে কিন্তু বগুড়ার যে পদযাত্রা সেটি শুরু হয় পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে। তারপরে সাতমাথায় গিয়ে একটি পথসভা হয়। সেই পথসভায় এখানে এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম উনি যেটি বলছেন সেটি হলো এখানে সংবিধানে যে নতুন যে সংবিধান হবে সেই সংবিধানে তাদের জুলাই সনদ এখানে সন্নিবেশিত করতে হবে। এছাড়া প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনো নিরপেক্ষতা দায়িত্ব পালন করছে না, সেই ব্যাপারে এখানে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে গত ফ্যাসিস্ট সরকারের মতোই যদি প্রশাসন ব্যবহার করে তাদেরকেও এই দায় নিতে হবে। এইভাবে তারা বিভিন্ন হুঁশিয়ারি এবং যে জুলাই যোদ্ধা সেই যোদ্ধাদেরও যে সুচিকিৎসা হচ্ছে না বিভিন্ন স্থানে সেটিও কিন্তু স্মরণ করে দেন সরকারকে। তারা চান একটি নতুন দেশ গঠন করে যে বৈষম্য ছিল সে বৈষম্যকে একটি সুন্দর বাংলাদেশ গঠনের মাধ্যমে সে বৈষম্য দূরীভূত করে একটি সুখী সমৃদ্ধশালী একটি দেশ গঠনে তাদের কিন্তু অঙ্গীকার, এবং সেই অঙ্গীকার নিয়েই কিন্তু তরুণ সমাজে মাঝে তারা যাচ্ছে এবং তারা বিভিন্ন স্থানে পথসভা করছে। পথসভার মাধ্যমেই কিন্তু তারা জানান দিচ্ছে যে নতুন একটি বাংলাদেশ দরকার, নতুন একটি সংবিধান দরকার, বৈষম্য বিরোধী যে সংস্কার যে জিনিসগুলো দরকার সেই সংস্কার করেই একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার। এখন যে স্থানটিতে আমি রয়েছি সেটি জয়পুরহাটে। তারা বগুড়ার কর্মসূচি শেষ করে কিন্তু জয়পুরহাটে এখানে এসেছেন। কিছুক্ষণের মধ্যে এই জনসভাটা তারা শুরু করবেন। এখানে শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে এই জনসভাটায় এখানে দেখা যাচ্ছে এখানে অনেক জনগণ এখানে সমাগম হয়েছে। এনসিপি পতাকা তলে অনেকে আসছেন, অনেকে এমনিতে উৎসুক জনতা এখানে শুনতে আসছেন যে তরুণ নেতৃবৃন্দ তারা সরকারের কে কি বার্তা দিতে চায় এবং তারা কি বলতে চান এবং নতুন যে দেশ বিনির্মাণে তাদের কর্মসূচি, সে কর্মসূচিগুলো কেমন হবে সামনের দিনগুলোতে সেটি কিন্তু তারা শুনতে চান। এবং সামনের দিনে যে আসন্ন নির্বাচন, সেই নির্বাচনে কারা প্রার্থী হবেন তেমনই তারা একটি ইঙ্গিতও দিয়ে যেতে চান বিভিন্ন জেলাতে। এইভাবে কিন্তু তাদের পদযাত্রা এখানে করছেন এবং জনসভা করছেন। এরপরে নওগাঁতে তারা যাবেন। নওগাঁতে আজকের যে কর্মসূচি, নওগাঁ জেলাতে পথসভার মাধ্যমে আজকে কর্মসূচি শেষ করবেন। তো এই ছিল আবির আমার কাছে জয়পুরহাটে আবুল কাশেম ময়দান থেকে সর্বশেষ এনসিপির মিটিংয়ের। এনসিপির জুলাই পদযাত্রা যে চলছে সেখানে বগুড়া থেকে জয়পুরহাটের দিকে তারা রওনা দিয়েছে, সেই খবর আমরা এতক্ষণ জানছিলাম। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, নতুন পুরাতন বুঝি না, আগামীতে যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। যে যুবকরা রক্ত দিয়ে নতুন বাংলাদেশ রেখে গেছেন সেই রক্তের সাথে বেইমানি করতে দেব না। সকালে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় পথসভায় তিনি এসব কথা বলেন। দেশের রাজনীতির আকাশে কালো মেঘের আনাগোনা চলছে বলেও মন্তব্য করে জামায়াতের আমির বলেন, মেঘ যত ঘন হোক সূর্যকে আটকে রাখতে পারবে না। ন্যায়নীতি এবং কোরআনের আইনের ভিত্তিতে নতুন সূর্য উঠবেই। এই লড়াইয়ের জন্য সবাইকে প্রস্তুত থাকবার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। পথ সভায় দলটির কেন্দ্রীয় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যে যুবকরা বুক চিতিয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদের কাছে বাংলাদেশকে আমানত রেখে গিয়েছে, আমরা সেই রক্তের সাথে কাউকে বেইমানি করতে দেব না ইনশাআল্লাহ। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশে বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে যে অপকর্ম আর উৎপাত আমরা লক্ষ্য করছি, আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো
সাবধান হন, নিজেদেরকে সামলান, নইলে জনগণই আপনাদেরকে সামলিয়ে দেবে ইনশাআল্লাহ। দেশ থেকে পালিয়ে যাওয়াই আওয়ামী লীগের চরিত্র বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী লেখক ফোরামের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি আরও বলেন, জিয়াউর রহমান সকল ক্ষেত্রে জাতীয়তাবাদী নীতির কথা মাথায় রেখেই দেশকে এগিয়ে নিয়ে গেছে। জাতীয় সংসদের ভেতরে মাত্র 11 মিনিটের ব্যবধানে গণতন্ত্রের কবর রচনা করে একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করেছিল, করে না? এই স্বাধীনতার চেতনা আওয়ামী লীগকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি, এখন খুঁজে পাওয়া যায়নি। আজকে থেকে এক বছর আগে 5ই আগস্ট আওয়ামী লীগ যেভাবে পালিয়ে গিয়েছিল, এটাই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র। এবারে নির্বাচনের সংখ্যা এবং ক্ষয়ক্ষতি ছাড়াই ভোটাররা ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। জামালপুরে জেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি একথা জানান। এ সময় সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, কাউকে নির্বাচিত করা নয়, বরং নির্বাচিতদের সাথে কাজ করাই প্রশাসনের মূল লক্ষ্য। নির্বাচনকালীন পক্ষপাতিত্ব করলে সাবেক সিএসি নুরুল হুদার মতো কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে সাবধান করেন তিনি। জ্বালানি উপদেষ্টা বলেন, গ্যাস ও কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে খরচ বেশি হওয়ায় সরকার নবায়নযোগ্য জ্বালানি হিসেবে সোলার বিদ্যুৎ উৎপাদনে জোর দিচ্ছে। মতবিনিময় সভায় জেলা প্রশাসক, সরকারি কর্মকর্তা এবং অংশীজনেরা উপস্থিত ছিলেন। যিনি নির্বাচিত হবেন তার সঙ্গে কাজ করাই আমাদের কাজ, এবং এই দায়িত্বটা কিন্তু একটা কঠিন দায়িত্ব, একটা কঠিন অগ্নি পরীক্ষা আমাদের জাতির জন্য, এবং এইটা কিন্তু আপনাদেরকে ভাবে পালন করতে হবে। আমরা সবাই আশা করি যে আমরা একটা খুব সুন্দর একটা নির্বাচন হবে, সবাই বিনা আশঙ্কায়, বিনা কোনো ভয় ভীতি ছাড়াই ভোট কেন্দ্রে যেতে পারবেন, নিজের ভোট নিজে দিতে পারবেন। মিডিয়াকে চাপ না দিতে গোয়েন্দা সহ বিভিন্ন সংস্থাকে বলা হয়েছে জানিয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, বিগত 15 বছরে কী ধরনের সাংবাদিকতা হয়েছে তা জাতিসংঘের বিশেষজ্ঞ দিয়ে পুনর্মূল্যায়ন করতে চায় সরকার। গণমাধ্যম সংস্কার প্রতিবেদন পর্যালোচনায় সাংবাদিক সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার এমন বেশ কিছু পর্যালোচনা এবং সুপারিশ তুলে ধরেন। একাধিক গণমাধ্যমের মালিকানা এক উদ্যোক্তা হতে পারবে না, এমন প্রস্তাবে একমত নয় বিজেসি। বিস্তারিত প্রতিবেদনে। অন্তর্বর্তী সরকার সংস্কার প্রস্তাবনায় বেশ কিছু সংস্কার কমিশনের মতো গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছিল। গেল 22 মার্চ কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কাছে। সেখানে সাংবাদিকদের সুরক্ষায় প্রয়োজনে আইন প্রণয়ন করা সহ গণমাধ্যম সংস্কারে 20টি সুপারিশমালা তৈরি করেছে কমিশন। শনিবার সম্প্রচার মাধ্যমে সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার গণমাধ্যম কমিশনের প্রতিবেদন পর্যালোচনায় বেশ কিছু পর্যালোচনা ও সুপারিশ তুলে ধরেছে। যেমন সংস্কার কমিশন প্রতিবেদনে একজন উদ্যোক্তা একটির বেশি গণমাধ্যমের মালিক হতে পারবেন না। তবে এ বিষয়ে বিজেসি দেশের পরিস্থিতি ও বৈশ্বিক বাজার ব্যবস্থাপনায় এই সুপারিশ বাস্তবযোগ্য নয় বলে মনে করেন। সংস্কার কমিশনের বেশ কিছু প্রস্তাবনায় একমত হলেও সাংবাদিকতায় প্রবেশ পদে বেতন 9ম গ্রেডে দেওয়ার সুপারিশ করে বিজেসি। সভায় সুপারিশ করা হয় ডিজিটাল প্ল্যাটফর্মের অপতথ্য রোধে নীতিমালা প্রণয়নের। সাংবাদিকদের আর্থিক সুরক্ষা যদি আপনি নিশ্চিত করতে না পারেন, তার কাছ থেকে আপনি স্বাধীন সাংবাদিকতা পাবেন না। তো আর্থিক সুরক্ষা যেমন সাংবাদিকের দরকার, তেমনি কিন্তু মিডিয়া হাউসগুলোরও দরকার। যখন আমি অভাবে থাকবো তখন আমার কাছ থেকে সত্যি কথা আপনি নাও শুনতে পারেন। সাংবাদিকদের স্বার্থের বিষয়গুলো, গণমাধ্যমের স্বার্থের বিষয়গুলো ওনার সময়ে উনি সর্বাধিক প্রায়োরিটি দিবেন, এবং সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো দ্রুত বাস্তবায়নযোগ্য সেগুলোকে উনি প্রায়োরিটি দিবেন। সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায় অভিযোগ দীর্ঘদিনের। এটি নিরসনে বিজেসি স্বাধীন অ্যাক্রিডিটেশন গঠনের সুপারিশ করে। টেলিভিশনের লোকজনও কি আমরা আমাদের কথা বলছি? মনে হয় না। কোনো সংগঠন যেমন বিজেসি একটা প্রাতিষ্ঠানিক বা সংঘবদ্ধভাবে এই বিষয়গুলো কাজ করার চেষ্টা করছে। এ সময় প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানায়, মিডিয়াকে চাপ না দিয়ে গোয়েন্দা সহ বিভিন্ন সংস্থাকে বলা হয়েছে, তবে ভুল তথ্য প্রচার করলে তা অবগত করতে হবে। 11 মাসে আমরা চেষ্টা করেছি এবং আমাদের তরফ থেকে বারবার বলা হয়েছে যে কোনো ধরনের কোনো
সিক্রেট এজেন্সি, কোনো ধরনের কোনো ইন্টেলিজেন্স এজেন্সি যেন কোনো টিভি মিডিয়াকে বা নিউজ পেপারকে, কাউকে বা কোনো সাংবাদিককে একটা যেন ফোন না করে। PM অফিসের একজন একটা ডেপুটি প্রেস সেক্রেটারিও মনস্টার ছিলেন, এবং ওনার জন্য এটা করা যাবে না, এটা করা যাবে না। আমরা তো সেই জায়গায় যেতে চাই না। আমরা চাই বাংলাদেশে প্রেস ফ্রিডমটা ইনস্টিটিউশনালাইজড হোক। একটা ছেলে এসে যেন বলতে পারে যে না, উইদাউট ফেয়ার সে একটা স্টোরি পারসিউ করতে পারে, একটা স্টোরিকে সে অনেকভাবে দেখতে পারে। আমাদের তো সত্যিকার অর্থে গত 15 বছর না, আমাদের তো অনেক পুরনো অনেক সমস্যা আছে, সবগুলো সে যেন নতুন করে দেখতে পারে। বিগত 15 বছরে কি ধরনের সাংবাদিকতা হয়েছে তা জাতিসংঘের বিশেষজ্ঞ দিয়ে পূর্ণ মূল্যায়ন করতে চায় সরকার। গত 15 বছরের যে জার্নালিজম, সেটা নিয়ে কিন্তু আমরা কোনো আলাপই করছি না। সেটা নিয়ে আমার মনে হয় যে অনেস্ট আলাপ হওয়া উচিত। সেটা নিয়ে আমরা যেটা করছি, আমরা ইউএনকে লিখছি, ইউএনকে বলছি যে আপনারা বাইরের এক্সপার্ট দেন, দেশ দেখুক যে কী ধরনের জার্নালিজম হয়েছে। বিজেসি মনে করে দেশের স্বাধীন সাংবাদিকতায় আমূল পরিবর্তনে সুপারিশগুলো বাস্তবায়ন করতে হবে। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। কুমিল্লায় মুরাদনগরের এক পরিবারের 3 জনকে পিটিয়ে হত্যার ঘটনায় এখনো পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে সকালে বাঙ্গারা থানায় স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ 38 জনের নাম উল্লেখ সহ 63 জনের বিরুদ্ধে মামলা করেছে নিহত রুবি আক্তারের মেয়ে রিক্তা। এমন অবস্থায় গ্রেপ্তার আতঙ্কে গ্রাম ছেড়ে পালিয়েছেন অভিযুক্ত সহ বেশিরভাগ পুরুষ। খালেদ সাইফুল্লাহ জানাবেন বিস্তারিত। মুরাদনগরের বাঙ্গরায় মাসহ 2 সন্তানকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় এখনও নিস্তব্ধ করইবাড়ি গ্রাম। গ্রেপ্তার আতঙ্কে পুরুষ শূন্য বেশিরভাগ বাড়ি। মারা গেছেন 3 জন, এর কারণে মনে হয় রাস্তাঘাট মানে ফাঁকা হইলিছে, দোকানপাট বন্ধ। কি দোকানপাট বন্ধ, এটাই দেখতেছি, বুঝছেন নি, মানুষ নাই, কিছু নাই, জন কোনো কিছু নাই। ঘটনার 2 দিন পর 38 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 25 জনের নামে মামলা করেছেন নিহত রুবি আক্তারের মেয়ে। এর মধ্যে 8 জনকে গ্রেপ্তার করেছে র্যাব ও যৌথ বাহিনী। পাশাপাশি ঘটনার তদন্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। অপ্রীতিকর ঘটনা এড়াতে গ্রামটিতে মোতায়েন রয়েছে পুলিশ। আমরা গতকাল রাতে এজাহার পেয়েছি এবং আমরা মামলা নিয়েছি। এখানে এজাহারে 38 জন আসামি এবং অজ্ঞাতনামা 20-25 জনকে নিয়ে আমরা মামলা নিয়েছি। জাহান্নামীয় আসামি গ্রেপ্তার করেছি এবং আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা এই ঘটনায় যারা জড়িত তদন্ত সাপেক্ষে সবাইকে আইনের আওতায় নিয়ে আসব। নিহতদের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা থাকায় মাদক সংশ্লিষ্টতার অভিযোগ আনা হলেও একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছেন স্বজনরা। গত বৃহস্পতিবার এখানে নৃশংসভাবে 3 জনকে পিটিয়ে হত্যা করে গ্রামের মানুষজন। এরপর থেকে প্রতিটি বাড়িতেই এভাবে তালা ঝুলছে। মামলার আতঙ্কে এই করইবাড়ি গ্রাম এখন পুরুষশূন্য। এদিকে শুক্রবার রাতে পুলিশের প্রহরায় নিহত রুবি বেগম, তার মেয়ে জোনাকি ও ছেলে রাসেলের মরদেহ দাফন করা হয়। বৃহস্পতিবার সকালে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে নিহত রুবি আক্তারের সঙ্গে ইউপি সদস্য বাচ্চুর বাকবিতণ্ডা হয়। এরপর রুবি আক্তারের বাড়ি ভাঙচুর করা হয়। এ সময় মা রুবি আক্তার, তার ছেলে রাসেল ও মেয়ে জোনাকিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। খালেদ সাইফুল্লাহ, এখন, কুমিল্লা। মুরাদনগরের বাহেরচরের নারীকে নিপীড়ন ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত শাহপরানকে কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুরে তাকে কুমিল্লার আমলি আদালতে তোলার পর শুনানি শেষে মমিনুল হক এই আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে শাহপরানকে কুমিল্লার বুড়িচং থেকে গ্রেপ্তার করা হয়। পরে ঢাকায় সংবাদ সম্মেলন করে ঘটনার সাথে শাহপরানের জড়িত থাকার কথা জানায় র্যাব। এই মামলায় আগামীকাল শাহপরানের রিমান্ড আবেদন করবে পুলিশ। 26 জুন রাতে মুরাদনগরের বাহেরচর গ্রামে ওই নারীকে ধর্ষণের পর নির্যাতন ও সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে আলাদা 2টি মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলী পুলিশ হেফাজত থেকে চিকিৎসাধীন রয়েছেন। আর কারাগারে আছেন ফজর আলীর ছোট ভাই শাহপরান সহ 5 জন।
একটা মিনিট ভাই, একটা মিনিট। নাই না 5 মিনিটের বেশি থাকলে এমনি তোমার ফাইন ঢুকবে। উল্টো রথযাত্রা ঢাকেশ্বরী মন্দির থেকে পুরান ঢাকার ইস্কন মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছে। সেখানকার সবশেষ অবস্থানাতে যুক্ত হচ্ছি সহকর্মী তাসফিয়া উখরোজ, যুক্ত হচ্ছি সরাসরি তার সঙ্গে। তুবা, যারা মানে উল্টো রথযাত্রার এই মুহূর্তে সবশেষ পরিস্থিতি কেমন এবং যারা এখানে অংশগ্রহণ করেছেন তারা কি বলছেন? যে গত 27 জুন কিন্তু 3টি রথে চড়ে শ্রী জগন্নাথ দেব, বলরাম এবং তারা হচ্ছে স্বামীবাগ ইস্কন মন্দির থেকে রথে চড়ে ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছিলেন এবং তাদের যে ভক্তরা রয়েছেন মিছিলের মাধ্যমে কিন্তু সেখানে তারা গিয়েছেন এবং এই নিয়ম অনুযায়ী কিন্তু 9 দিন পরে কিন্তু আসলে উল্টো রথের মাধ্যমে তাদেরকে সেই যে স্বামীবাগে ইস্কন মন্দির রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেটি কিন্তু আজকে দেখা যাচ্ছে। যেমন আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে যে যারা ভক্তবৃন্দ রয়েছে তারা হচ্ছে নানা আচার অনুষ্ঠানের মাধ্যমে এই 3জন যে দেবতা রয়েছে তাদেরকে তাদের যে আশ্রম স্বামীবাগে ইস্কন মন্দির সেখানে নিয়ে যাচ্ছেন। এবং এর আগে আমরা ঢাকেশ্বরী মন্দিরে ছিলাম, সেখানে আমরা দেখতে পেয়েছি যে উল্টো রথযাত্রার অনুষ্ঠানের যে আনুষ্ঠানিকতা সমাপনী অনুষ্ঠান সেটি কিন্তু শেষ করেছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা যিনি রয়েছেন তিনি কিন্তু সেই আলোচনা সভায় ছিলেন এবং তিনি সেখানে বক্তব্য দিয়েছেন এবং সেখানে তিনি বলছিলেন যে এইবার উল্টো রথযাত্রায় কিন্তু আসলে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষই অংশগ্রহণ করেছেন এবং এই যে রথযাত্রার কমিটি রয়েছে তারাও কিন্তু বলছেন যে এই বছর কিন্তু একটি অন্তর্ভুক্তিমূলক রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে আসলে দেখা গেছে যে সব ধর্মের সব বর্ণের মানুষরা অংশগ্রহণ করছে এবং তারা বলছেন যে এর মাধ্যমে কিন্তু তাদের যে সৌহার্দ্যমূলক যে অবস্থা সেটি আরো বৃদ্ধি পাবে। এছাড়া আমরা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রয়েছি, আমরা দেখতে পাচ্ছি যে উল্টো রথযাত্রার যেই র্যালিটি রয়েছে সেটি ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয়ে বর্তমানে স্বামীবাগে যে ইস্কন মন্দির রয়েছে সেখানে যাচ্ছে এবং এই যে বর্ণিল সাজে সজ্জিত 3টি বিশাল রথে করে কিন্তু জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরামের প্রতিকৃতি তাদের ভক্তরা নিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে প্রতি বছরই যাতে এই ধরনের অন্তর্ভুক্তিমূলক আসলে রথযাত্রা উৎসব তারা পালন করতে পারে এবং সেই প্রত্যাশা তারা করছেন এবং দেশের সব ধর্মের সব বর্ণের মানুষের সহযোগিতা তারা আশা করছেন এবং তারা বলছেন যে এই বছর একটি সুন্দর পরিবেশে এই যে রথযাত্রার যে মহোৎসব সনাতন ধর্মাবলম্বীদের সেটি তারা করতে পারছেন এবং তার জন্য তারা ধন্যবাদ জ্ঞাপন করেছেন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের কাছে এবং তারা বলছেন যে এই যে রথযাত্রা উৎসব সেটি সুন্দর করে তারা করতে পেরেছে এবং প্রতি বছরই যাতে এইভাবেই একটি সুষ্ঠু পরিবেশের মাধ্যমে তাদের যে রথযাত্রা উৎসব রয়েছে সেটি তারা করতে পারেন সেই আশা তারা করছে। তো এই ছিল আমার কাছে উল্টো রথযাত্রা উৎসবের যে র্যালি ঢাকেশ্বরী মন্দির থেকে ইস্কন মন্দিরের দিকে যাচ্ছে সেখান থেকে সর্বশেষ। উল্টো রথযাত্রার খবর জানছিলাম। সিলেটের পাথর কোয়ারি খুলে দেয়া সহ 5 দাবিতে 48 ঘন্টার পণ্য পরিবহন ধর্মঘট পালন করছেন জেলার ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিকরা। কর্মবিরতির কারণে স্থবির হয়ে পড়েছে পণ্য পরিবহন কার্যক্রম। ব্যবসায়ীরা বলছেন পণ্য পৌঁছাতে না পারায় সরবরাহ ও বাজারে প্রভাব পড়েছে। এই অবস্থা চলতে থাকলে ক্ষতির মুখে পড়বেন সবাই। যদিও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি তাদের। গুলজার আহমেদ জানাবেন বিস্তারিত। সকালের সিলেট শহর, ফাঁকা সড়ক, দাঁড়িয়ে আছে ট্রাক, লরি, বন্ধ সকল ধরনের লোড আনলোড। 5 দফা দাবিতে সকাল 6টা থেকে সিলেট জেলায় সর্বাত্মক পণ্য পরিবহন ধর্মঘটের কারণে এমন চিত্র। এতে অচল হয়ে পড়েছে জেলার বাণিজ্যিক কার্যক্রম। ট্রাক, লরি মালিক ও শ্রমিকরা বলছেন তাদের আন্দোলনের কেন্দ্রবিন্দুতে রয়েছে পাথর কোয়ারিগুলো খুলে দেওয়ার দাবি।
এছাড়া ক্রাশার মেশিনে অভিযান বন্ধ এবং চালকদের হয়রানি নির্যাতনের প্রতিবাদে সব কার্যক্রম বন্ধ রেখেছেন তারা। মাল আমরা লোড করতে পারতাম না, মানে ওটাই আমরা মানে এখন বর্তমানে বইয়া রয়েছে, এখন সন্ধ্যার পরে আমরা লোড লইম। তো গাড়ি কেউ লই না, লইলে এখন যদি সাড়ে তে তো লইম, সাড়ে না তে তো আর নাই। আন্দোলনে ব্যাহত হচ্ছে জেলা শহরের বাজার সরবরাহে। পণ্য পরিবহন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরাও। খালিঘাট তো মাল নিয়ে আমরা গ্রামের বাজারও বেশি না, ইয়া দেখলাম যে মাল লোন নাই, এখন তো আমরা মাল লইয়া হিন্ন যাওয়া সম্ভব না। তাকে কয় লোড লইতাম না, আমরা এটা তো আমরা গাড়ি ভেঙে লিব, এই করবো সেই করবো ডরাই তারা। এখন আমরা তো মাল লইয়া আটকে গেছি, আমরা তো বুসি মালের দোকানদারি করি, বুসি মাল লইয়া এখন আটকে গেছি। ট্রাক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃত্বে চলা এ আন্দোলনের পরিবহন নেতারা বলছেন, দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চলবে, প্রয়োজনে আরও কঠোর কর্মসূচিতে যাবেন তারা। আপনারা আমাদেরকে নিয়ে বসে আমাদের এই যে কোয়ারিগুলা ওপেন করে দেন, লিজের মাধ্যমে দেন, কানেকশনের মাধ্যমে দেন, দিয়ে আমাদেরকে এই সারা সিলেটের শ্রমিককে এবং সারা সিলেটের শ্রমজীবী মানুষদেরকে বাঁচার উপায় করে দেন। 48 ঘন্টা পরে ওনারা আমাদের এই দাবির সাথে এক হয়ে সারা সিলেটে গণ এবং পণ্য পরিবহনে সমস্ত ধরনের আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের সিলেট থেকে শুরু করে বাংলাদেশের 64টি জেলায় এই আন্দোলন ছড়িয়ে পড়বে। যদিও জেলা প্রশাসন আনুষ্ঠানিক কোনো বক্তব্য না দিলেও তারা বলছে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি সমাধানের চেষ্টা চলমান রয়েছে। গুলজার আহমেদ, এখন সিলেট। এক মাস টানা বৃষ্টির পর আকস্মিক বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য। শুধু কার কাউন্টি থেকে উদ্ধার করা হয়েছে 24 জনের মরদেহ। বাড়তে পারে প্রাণহানি বলছে স্থানীয় প্রশাসন। এছাড়া গ্রীষ্মকালীন ক্যাম্পে বেড়াতে এসে বন্যার কারণে এখনও নিখোঁজ 20 জনেরও বেশি কন্যা শিশু। পুরো অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন টেক্সাস গভর্নর। বাতিল করা হয়েছে স্বাধীনতা দিবসের মূল আয়োজনও। এদিকে ভারতের হিমাচল প্রদেশে বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 69 জনে। অন্যদিকে বন্যা ভূমিধসের কবলে চীনের উত্তর এবং পশ্চিমাঞ্চল। সতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত। এক রাতের ভারী বৃষ্টিতে পাল্টে গেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের গুয়াডালিপে নদীর গতি প্রকৃতি। গেল এক মাস ধরে টানা বৃষ্টি হলেও স্থানীয় সময় বৃহস্পতিবার রাতভর বর্ষণে বিপদসীমা অতিক্রম করে লোকালয়ে ঢুকে পড়েছে বন্যার পানি। সবচেয়ে বিপাকে পড়েছেন কার কাউন্টির 50,000-এরও বেশি বাসিন্দা। আকস্মিক বন্যা কবলিত এই কার কাউন্টিতে গেল রাতে 10 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া দপ্তর। এখনো পর্যন্ত যতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে তারা প্রত্যেকেই কার কাউন্টির বাসিন্দা ছিলেন বলে নিশ্চিত করেছে টেক্সাস শেরিফ ডিপার্টমেন্ট। এছাড়াও কার কাউন্টির একটি রিভারসাইডে ক্যাম্প করতে আসা বেশ কয়েকজন কন্যা শিশুর হদিশ মিলছে না বলে জানিয়েছে টেক্সাস কর্তৃপক্ষ। গ্রীষ্মকালীন ক্যাম্প মিস্টিকে অংশ নেয়া এই শিশুদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ওয়াইল্ড লাইফ ডিপার্টমেন্টের ওয়ার্ডেন সহ রেঞ্জার্সদের কয়েকটি দল। এছাড়াও বন্যা কবলিত অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে 250-র বেশি স্থানীয় বাসিন্দাকে। যেসব এলাকার পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে সেখানে উচ্চ ক্ষমতা সম্পন্ন সামরিক যানের সহায়তায় চলছে উদ্ধার অভিযান। মার্কিন আবহাওয়া দপ্তর আরও বলছে, বৃহস্পতিবার দক্ষিণ ও মধ্য টেক্সাসের বেশ কিছু এলাকায় 4 থেকে সর্বোচ্চ 15 ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর জেরে একই সঙ্গে বেশ কয়েকটি এলাকায় আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়, যার ফলে গোটা রাজ্যে আপৎকালীন জরুরি অবস্থা জারি করেছেন টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাবট। We're going to make sure we get information to families as quickly as we possibly can. But most importantly, we will stop at nothing to ensure that every asset and person and plane and whatever is needed is going to be involved in the process of rescuing every last person. I want to tell y'all that we will be working around the clock 24/7 until every person is found. What I can confirm at this point, we're at about 24 fatalities. We're not going to be giving any names out at this time. We're still notifying next of kin. বাতিল করা হয়েছে স্বাধীনতা দিবসের বিশেষ আয়োজনও। হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে এই ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আশ্বাস দিয়েছেন ফেডারেল সহায়তারও। এছাড়া স্থানীয় সময় শুক্রবার টেক্সাসের বেশ কয়েকটি অঞ্চলে ঝড়ের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। তাদের আশঙ্কা, অব্যাহত ভারী বৃষ্টির পাশাপাশি ঝড় আঘাত হানলে ব্যাহত হতে পারে উদ্ধার অভিযান।
এদিকে ভারতের হিমাচল প্রদেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি বাড়ছে হু হু করে। এখনও নিখোঁজ প্রায় অর্ধশত বাসিন্দা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে থুনাগ, বাকসায়েদ ও মান্ডি অঞ্চল। 2 সপ্তাহের এই দুর্যোগে রাজ্যটিতে আর্থিক ক্ষতির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 700 কোটি রুপিতে। রাজ্যের অধিকাংশ জেলায় আগামী 7 জুলাই সোমবার পর্যন্ত জারি আছে জরুরি অবস্থা। ভিটেমাটি হারানো পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য আপাতত 5,000 রুপি সহায়তা দিচ্ছে রাজ্য সরকার। অন্যদিকে বন্যা ও ভূমিধসের সঙ্গে লড়ছে পূর্ব এশিয়ার দেশ চীনের উত্তর ও পশ্চিমাঞ্চলের বাসিন্দারা। বৃষ্টিপাত বন্ধের কোনো সম্ভাবনা দেখা না যাওয়ায় সিচুয়ান, লিয়াওয়ানিং ও গানসু প্রদেশে জারি আছে লাল সতর্কতা। স্থগিত করা হয়েছে বেইজিংগামী কয়েকটি ট্রেন। সাম্প্রতিক এই দুর্যোগে লাখ লাখ মানুষ যেমন ঘরছাড়া হয়েছে, তেমনি দেশটির $2.8 বিলিয়ন কৃষিখাতে লোকসান নিয়েও ভাবতে হচ্ছে শি জিনপিং প্রশাসনকে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। টানা তৃতীয় দিনের মতো দাবানলের আগুনে পড়ছে গ্রিসের সবচেয়ে বড় জনবহুল দ্বীপ ক্রিট। সরিয়ে নেওয়া হয়েছে 800-এর বেশি বাসিন্দাকে। এদিকে টানা 7 দিন ধরে জ্বলতে থাকার পর অবশেষে তুরস্কের 9টি সক্রিয় দাবানলের মধ্যে 6টি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দেশটির দমকল বিভাগ। এছাড়া জার্মানির পূর্বাঞ্চলেও জ্বলছে দাবানলের আগুন। সতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত। পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্য গ্রিসের ক্রিট দ্বীপ পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। শুষ্ক আবহাওয়া আর তীব্র গরমে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না আগুনের মাত্রা। টানা 3 দিন ধরে জ্বলতে থাকা দাবানল ছড়িয়ে পড়েছে রাজধানী এথেন্সের আশেপাশের এলাকায়। এথেন্স বিমানবন্দর থেকে দেখা যাচ্ছে দাবানলের কালো ধোঁয়া। বিস্তীর্ণ জনভূমি ছাড়াও পুড়ে গেছে জলপাইয়ের বাগান। দমকল বিভাগের 48টি গাড়ি, 6টি হেলিকপ্টার ও 130 জন উদ্ধারকর্মীকে নিয়ে চলছে অভিযান। শুষ্ক আবহাওয়ার পাশাপাশি তীব্র বাতাস থাকায় বাড়ছে শঙ্কা। স্থানীয় দমকল বিভাগ বলছে, ইতোমধ্যে যেসব অঞ্চলের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে সেখানে আবারও বাড়তে পারে দাবানলের তীব্রতা। এদিকে 7 দিন পর অবশেষে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে তুরস্কের ইজমি প্রদেশের দাবানল। তবে এখনও সক্রিয় আছে দাবানলের 3টি হটস্পট। 9টি বিমান, 22টি হেলিকপ্টার আর দমকল বিভাগের 1100 গাড়ির সাহায্যে চলছে অভিযান। তবে শুক্রবারের পর আর কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি দেশটিতে। যদিও 7 দিনে ঘরছাড়া হয়েছেন 50,000-এরও বেশি বাসিন্দা। 28% বনভূমি সমৃদ্ধ দেশটিতে দাবানল কোনো বিচ্ছিন্ন ঘটনা না হলেও সাম্প্রতিক দাবানলটি উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটানো হয়ে থাকতে পারে এমন গুঞ্জন আছে তুরস্কের স্থানীয় গণমাধ্যমে। বলা হচ্ছে এ ঘটনায় জড়িত ছিল কুর্দিদের ছায়া সংগঠন চিলড্রেন্স অফ ফায়ার। এদিকে তীব্র দাবদাহের প্রকোপে গ্রিস আর তুরস্কের পর এবার জার্মানির পূর্বাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় শুরু হয়েছে দাবানল। শুক্রবার 35টি বিমানের সহায়তায় 63 লিটার পানি ছড়িয়েও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দিনরাত কাজ করছে শতাধিক দমকল কর্মীর একাধিক ইউনিট। এদিকে তীব্র তাপপ্রবাহের প্রথম ধাপ পেরিয়ে গেলেও ভোগান্তি কমছে না দক্ষিণ ইউরোপবাসীর। দাবদাহে পোল্যান্ডের ওয়ারশতে ভিস্তুলা নদীর পানি অন্য যে কোনো সময়ের চেয়ে কমে যাওয়ায় ভোগান্তিতে পড়ে গেছেন স্থানীয়রা। পানি শুকিয়ে যাওয়ায় হাঙ্গেরির ডানুবে নদীতে মালামাল পরিবহন বন্ধ আছে। ইউরোপের দ্বিতীয় বৃহত্তম এই নদীর সঙ্গে সেচ ও কৃষিকাজের সম্পর্ক থাকায় ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। পূর্বাভাস আছে জুলাইতে আরও একটি হিট ওয়েভের সম্মুখীন হতে পারেন ইউরোপবাসী। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। খেলার প্রসঙ্গ, এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সি গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। এরই মধ্যে নিজেদের লক্ষ্য অর্জিত হলেও শতভাগ সাফল্য নিয়ে বাছাই পর্ব শেষ করতে চায় বাংলাদেশ। একই সঙ্গে আগামী বিশ্বকাপে নজর দিচ্ছেন অধিনায়ক। মিয়ানমারের ইয়াঙ্গুনে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায়। পান্থ জানাবেন বিস্তারিত। বাছাই পর্ব খেলা দলগুলোর মধ্যে প্রথম দল হিসেবে এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চ নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবারের মতো মূল পর্বে জায়গা করে আফিদা ঋতুপর্ণা লিখেছেন দেশের ফুটবলের নতুন ইতিহাস গড়েও বাঁধনহারা উদযাপনে মেয়েরা মাতানি বটে। তবে অধিনায়ক আফিদা খন্দকার প্রান্তির কণ্ঠে ঠিকই মিলল উচ্ছ্বাসের ছোঁয়া। আনন্দটা এটা বলে বোঝানোর মতো না, এত আনন্দ। এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে নারীদের মধ্যে প্রথম এটাই যে হচ্ছে বাংলাদেশ মহিলা ফুটবল দল এশিয়া কাপে হচ্ছে কোয়ালিফাই করছে। তো এটাতে খুবই আনন্দের। আমরা হচ্ছে গর্ব করতেছি যে দেশের মানুষ আমাদেরকে এত সাপোর্ট করছে এটার জন্য, তো খুবই ভালো লাগতেছে। প্রাথমিক লক্ষ্য তো পূরণ হয়েছে, কাপ্তানের কণ্ঠে স্বপ্নটা আরও বিস্তৃত। মার্চের এশিয়ান কাপে শীর্ষ 6 থেকে ব্রাজিলের চোখ আফিদার।
দলকে তো আমি দেখতে চাই বিশ্বকাপের মঞ্চে। আমাদের সামনে যেহেতু এই সুযোগটা আসতেছে, আমরা অবশ্যই এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব। ঐতিহাসিক অর্জনের পর এখনও উদযাপন করেনি দল। মিয়ানমারে বাছাই পর্বের শেষ ম্যাচে লাল সবুজদের প্রতিপক্ষ তুর্কমেনিস্তান। গ্রুপের দুর্বলতম দলকে নিয়েও যথেষ্ট মনোযোগী মেয়েরা। 3-3 করেই আফিদারা করবেন চূড়ান্ত উদযাপন। ম্যাচের ব্যাপারে আমাদের মেয়েরা খুবই সিরিয়াস এবং ফোকাস, এবং আমরা যারা টেকনিক্যালি স্টাফ আছি আমরাও তাদেরকে প্রতিনিয়তই বলতেছি আমাদের টুর্নামেন্ট এখনো শেষ হয়নি, আর আমরা যেহেতু উদযাপনটা এখনো করিনি, ইনশাআল্লাহ জয় দিয়েই টুর্নামেন্ট শেষ করে আমরা উদযাপনটা করতে চাই। অপরাজিত থেকেই আসর শেষ করলে র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েই উন্নতির সম্ভাবনা আছে টাইগ্রেসদের। ওয়াসিউল হক পান্থ, এখন। শেষ করছি এখন বিকেল, তার আগে শিরোনামগুলো আরও একবার। অর্থায়ন বন্ধে ধুঁকছে ঢাকা এলিভেটর হাতিরঝিল কুতুবখালী অংশ। আশুলিয়া এক্সপ্রেসওয়ের ব্যয় বাড়ছে 1000 কোটি টাকা। রামপুরায় কার্নিশে ঝুলন্ত ব্যক্তিকে গুলির ঘটনায় তদন্ত শেষ। সাবেক এডিসি সহ 5 জনের সম্পৃক্ততা। চলতি মাসে শুরু হতে পারে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। কুমিল্লার মুরাদনগরে 3 জনকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার 8। ইউপি চেয়ারম্যান সহ 63 জনের বিরুদ্ধে পরিবারের মামলা। মিডিয়াকে চাপ না দিতে গোয়েন্দা সহ বিভিন্ন সংস্থাকে বার্তা জানালেন প্রেস সচিব। নিয়ন্ত্রণের পুরনো সংস্কৃতি থেকে বের হতে চায় সরকার। এবার বাংলাদেশের সামনে তুর্কমেনিস্তান। 2 জয় আত্মবিশ্বাসী ঋতুরা অপরাজিত থেকেই বাছাই পর্ব শেষ করতে মাঠে নামছে সন্ধ্যায়। শেষ করছি এখন বিকেল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন www.এখন.tv, এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/এখন।